সিরিজ কি জিনিস, কেন ফুরিয়ার সিরিজ আমরা ব্যবহার করি। তো ফুরিয়ার সিরিজ নিয়ে একটু পড়ালেখা করিও, কারণ পাওয়ার ইলেকট্রনিক্স পড়ে যাওয়া ফুরিয়ার সিরিজ পড়বা না তা কিন্তু হয় না, ঠিক আছে। ফুরিয়ার সিরিজ সম্পর্কে একটু মোটামুটি একটু ধারণা দেওয়া। আমরা ল্যাবে ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার এই ল্যাবটা মিলাইতে পারতেছি না, কারণ আমাদের এসসিআর এর ট্রিগারিংটা ঠিক সময় মতো হচ্ছে না। সো এসসিআরকে ট্রিগারিং করতে পারতে হবে। সো হাউ টু ট্রিগার এসসিআর এইটা বলে আগামী ল্যাবে দেখে আসবে কীভাবে এসসিআরকে ট্রিগার করা যায় এবং সেই ট্রিগারিং সার্কিট কত ধরনের হতে পারে, সেই সার্কিটগুলো তোমার একটু দেখে আসতে হবে। যেহেতু আগামী ল্যাবের আগে একটু ক্লাস পাচ্ছি, একটু দেখে আসবে এসসিআর ট্রিগারিং ফর ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য কীভাবে এসসিআরকে ট্রিগার করা যায়, কারণ এসসিআরকে ট্রিগার না করতে পারলে কোনোভাবেই মিলবে না তোমার, হ্যাঁ। কারণ এটা তো অ্যাকচুয়ালি আমার তো যা ছিল তাই আছে, যা ছিল ফুল ওয়েভ রেকটিফায়ার যেটা যেমন ছিল এটা এমনই আছে। এখানে আমার লোড আছে, আমি চাচ্ছিলাম এই জিনিসটা মিলাই, যে এখানে যদি আমি একটা সাইন ওয়েভ দিই, ইনপুটে যদি সাইন ওয়েভ দিই, এখানে সো এটা হচ্ছে আমার ভিএস, আউটপুটে ঠিক সুন্দর মতো গ্রাফটা আসার কথা। আর ল্যাব করার সময় অবশ্যই মাথা ঠান্ডা করে ল্যাব করতে হবে। এই জিনিসটা এমনই আসার কথা, এমনই আসবে। যদি এটা এসসিআর হয় তাহলে এখানে ট্রিগার যখন দিব, যখন ট্রিগার দিব তখন এটা হয়তো 30 ডিগ্রিতে শুরু হবে, এটা হয়তো তখন এইখান থেকে এই পয়েন্টটা এইখান থেকে শুরু হবে, এই পয়েন্টটা হয়তো এইখান থেকে শুরু হয়ে এইভাবে যাবে। এই পয়েন্টটাই সিলেক্ট করা এগুলো ধ্রুব কাজ, কারণ দেখো এই সিগন্যালটা কোথা থেকে শুরু করবো, এখানে ট্রিগার করবো বুঝবো কি করে, আমি বুঝবো কি করে যে এই জায়গাতে ট্রিগার হবেই আমার, কারণ এই সাইন ওয়েভ তো অল টাইম ইনপুটে আছে। এখন ওর কোন পজিশন আছে, ইনস্ট্যান্টেনিয়াস পজিশন, এই গ্রাফ চলতেছে সবসময়, এই গ্রাফ চলতেছে, হ্যাঁ। ইনস্ট্যান্টেনিয়াস পজিশন কোথায় আছে আমি জানি? আমি জানি না, এবং প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করতেছে, আমি ধরে বেঁধে ওটাকে মানে ম্যানুয়ালি করতে পারবো না। সো আমার প্রথম কাজ থাকবে যে এই 30 ডিগ্রি কিভাবে অটোমেটিক্যালি আনা যায়, যে কিভাবে বোঝা যায় এটা 30 ডিগ্রিতে আমি আসছি এখন। তার জন্য কিছু সার্কিট দরকার, যেমন একটা সার্কিট আছে যে আমাকে জিরো ক্রসিং সার্কিট, নাম কি? জিরো ক্রসিং সার্কিট। এই জিরো ক্রসিং সার্কিটটার একটা নমুনা যদি আমি বলি, একটা অপ্টোকাপলার যদি চিন্তা করো, অপ্টোকাপলার নাম শুনেছো? নাম শুনছি স্যার, জিনিসটা বুঝলাম। সো এটা হচ্ছে একটা PC 817 মনে করো, PC 817 একটা অপ্টোকাপলার, যে অপ্টোকাপলারের ইনপুট সাইডে থাকে একটা ডায়োড, আউটপুট সাইডে থাকে একটা বিজেটি। ওকে, সো এই ডায়োড যখন অন হয় সে এই গেটটাকে বা এই বেসটাকে অন করে দেয় অনেকটা, এটা কিন্তু আইসোলেট করে। মনে করো ডায়োডটাতে আলো জ্বলছে, যদি ডায়োডের আলো জ্বলে, ডায়োড যদি আলো এখান থেকে এখানে পাঠায় তাহলে এই বেসটা অন হয়ে যায়। বুঝতে পারলাম? অপ্টোকাপলার জিনিসটাই কিছুই নেই, একটা বিজেটি থাকে এক সাইডে, এক পাশে একটা ডায়োড থাকে। সো এই ডায়োডে যখন একটা ইনপুট দিব, এসি ইনপুট দিব, সাপোজ এসি ইনপুট দিব, সো পজিটিভ সাইকেলের জন্য ডায়োডটা অন বা আলো দিবে, নেগেটিভ সাইকেলের জন্য আলো দিবে না। তাই তো, সেরকমই তো হওয়া উচিত, তার বাইরে তো আর কোনো কিছু না। আচ্ছা, সো এই ধরনের সার্কিটের ক্ষেত্রে এই সার্কিট ইউজ করে আমি একটা জিরো ক্রসিং সার্কিট তৈরি করতে পারি। সো হাউ টু বিল্ড এ জিরো ক্রসিং সার্কিট, লিখো। আমি দেখাই দিতে পারি, কিন্তু তুমি দেখে আসবে যে অপ্টোকাপলার ইউজ করে কিভাবে
জিরো ক্রসিং সার্কিট তৈরি করা যায়। কারণ কি আমি জিরো ক্রসিং সার্কিট কেন তৈরি করব, সেটা হচ্ছে আমি এই ইনপুটের কোন জায়গা থেকে স্টার্ট করব, ট্রিগারিং কোন পয়েন্ট থেকে স্টার্ট করব, সেই ট্রিগারিং পয়েন্টটা আইডেন্টিফাই করার জন্য আগে আমি এই সিগন্যালটা কোথায় জিরো ক্রস করছে সেই জায়গাটা আইডেন্টিফাই করব। কোথায় জিরো ক্রস করছে শুধু সেই জায়গাটা আইডেন্টিফাই করব, অন্য কোনো জায়গা আমার আইডেন্টিফাই করার প্রয়োজন নেই। ওকে, এটা দেখবা যে এই সার্কিটটাতে শুধুমাত্র জিরো পজিশনে এসে যদি এই সার্কিটটা আমি জিরো ক্রসিং সার্কিট বানাই কোনো একটা কিছু দিয়ে, তাহলে যখনই জিরো আসবে এইখানে একটা স্পাইক দিবে, এইখানে একটা স্পাইক দিবে, এইখানটা একটা স্পাইক দিবে, এইখানটা একটা স্পাইক। ওকে, জিরো ক্রসিং সার্কিট দেখবে যে এই পয়েন্টে একটা করে স্পাইক আসবে, ওই অপ্টো কপার ইউজ করে বানানো যায় সেটা, ওই পয়েন্টে একটা করে স্পাইক আসবে। সো এইটা আমি যখনই পাবো, স্পাইক আসা মানে কি সে হাই, লজিক হাই, সো আমি তখন ওটাকে ইনপুট হিসেবে কন্ট্রোলারে দিতে পারবো। যখন লজিক হাই তখন আমি ওই সিগন্যালটা জিরো পয়েন্টে আসি, ওই জিরো পয়েন্ট থেকে সামথিং কোন একটা মিনিট বা সেকেন্ড বা মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড দূরে গিয়ে আমি ট্রিগার করব। কারণ জিরোর পরে গিয়ে তো শুরু হচ্ছে ট্রিগারিংটা, জিরোর পরে গিয়ে তো শুরু হচ্ছে ট্রিগারিংটা। আমি বলে দিতে পারি এটা 30 ডিগ্রি। সো একটা জিনিস চিন্তা করো, টি ইকুয়াল টু ধরো যদি 50 হার্জ হয়, এটা যদি 50 হার্জের সিগন্যাল হয়, ফ্রিকোয়েন্সি যদি এটা 50 হার্জ হয়, 50 হার্জ, তাহলে টাইম পিরিয়ড কত? t ইকুয়াল টু 1/f। সো f 50, সো 1/50 0.02 সেকেন্ড। সো একটা সাইকেল পাই 0.02 সেকেন্ডে। সো এটা কত হচ্ছে? 20 মিলি সেকেন্ড। এটা হচ্ছে 20 মিলি সেকেন্ড, পাইলাম তো? সো পুরো একটা সিগন্যাল হচ্ছে 20 মিলি সেকেন্ডের জন্য। তাহলে 180 ডিগ্রি যদি জন্য 20 মিলি সেকেন্ড হয়, 30 ডিগ্রির জন্য কত ধরে নিই। সো 180 ডিগ্রি যদি হয় 20 সেকেন্ড, সো 30 ডিগ্রি হবে কত হবে? 3.33 সো এরকম একটা আসবে। সো এইখানটা আছে হচ্ছে আমার কত সেকেন্ড? 10, 10 এর অর্ধেক হচ্ছে 5। 5 দিয়ে বলে দেখি এই জিনিসটা এত তো হওয়ার কথা না, দেখি যদি সো 5 সেকেন্ডের ভাবে হচ্ছে 90 হবে 5 সেকেন্ডে, 5 মিলি সেকেন্ডে 1 হবে 5/90 1.5 মিলি সেকেন্ড। সো আমি যদি আমার কন্ট্রোলারকে বলে দিই যে 1.5 মিলি সেকেন্ড পরে তুমি ট্রিগার করো, এই জিরো ক্রসিং যখনই জিরো ক্রসিং আসছে তখন বলবো জিরো ক্রসিং যখন পেয়েছো তার 1.5 মিলি সেকেন্ড পরে তুমি ট্রিগার করো, তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে না? সো আমার কিন্তু এই জিরো ক্রসিং সার্কিটও বানাইতে হবে, আর একটা এই এসসিআর কে অন করার জন্য একটা ড্রাইভার সার্কিট তৈরি করতে হবে। সো বিল্ড এ ড্রাইভার সার্কিট ফর এসসিআর। এসসিআর এর একটা ড্রাইভার সার্কিট দরকার হবে, কারণ এটা পাওয়ার ইলেকট্রনিক্সের সার্কিট। আমি কন্ট্রোলার থেকে যে সিগন্যালটা দিব, এখানে কন্ট্রোলার থেকে যে সিগন্যালটা আসবে আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট মাইক্রোকন্ট্রোলার ক্ষেত্রে যদি পাই আমি ইয়ে থেকে মানে আরডিনো থেকে যদি 5 ভোল্ট পাই, তোমরা দেখেছো 5 ভোল্ট দিলে কিন্তু ওটা ভালো মতো অন হয় না। সো আমি চেষ্টা করবো এটাকে 10 ভোল্টের উপরে দেয় মিনিমাম, যাতে ওটা ভালো মতো করে অন হয়। ভালো মতো করে অন না হলে কিন্তু সেটা ট্রিগার হবে না, একবার ভালো মতো অন হলে সেটা ট্রিগার হয়েই থাকবে। সো এই কন্ট্রোলার থেকে কিভাবে 5 ভোল্ট থেকে তুমি 10 ভোল্টকে ইনপুট দিতে পারো। আমি কন্ট্রোলার থেকে দেবো 5 ভোল্ট, ওটাকে সে যে কোনো ভাবেই হোক সে 10 ভোল্ট দিবে এর গেটে। আমি ডিরেক্টলি এই কন্ট্রোলার থেকে ডিরেক্টলি সাপ্লাইটা গেটে দিব না, কন্ট্রোলার থেকে ডিরেক্টলি দিব না, হয়তো কোনো একটা মাধ্যম দিয়ে সেই মাধ্যমের ইনপুটটা এখানে দেবো। যেখানে এখানে 5 ভোল্ট আসবে ওখানে আসে 10 ভোল্ট, ডিরেক্টলি ওকে অন করা সম্ভব হয় এবং মোটামুটি ভালো ফ্রিকোয়েন্সি রেঞ্জ পর্যন্ত এটা করতে পারবো। আমরা ভাবতেছিলাম যে এটা হয়তো 50 হার্জ খুবই সামান্য ফ্রিকোয়েন্সি, এটা কিলো হার্জ পর্যন্ত যাবে, আরডিনো কিলো হার্জ পর্যন্ত, বিভিন্ন কিলো হার্জ পর্যন্ত আমি এটাকে অপারেট করাইতে পারি। কেন পাবো? অবশ্যই হওয়ার কথা।
কিন্তু ওইটা ভুল হচ্ছে যে ডিরেক্টলি 5 ভোল্ট দিয়ে নর্মালি হয় না। যে কোনো মানে পাওয়ার ট্রানজিস্টর বলো, পাওয়ার ডায়োড বলো বা পাওয়ার এসসিআর বলো, এই সমস্ত জিনিস পাওয়ার মসফেট বলো, কোনোভাবেই আরডিনো থেকে সিগন্যাল নিয়ে অন করা সম্ভব না। তার জন্য আলাদা করে ড্রাইভার সার্কিট তৈরি করতে হবে। সো আমার একটা ড্রাইভার সার্কিট লাগবে যেটা হচ্ছে এসসিআর কে ট্রিগার করবে, আর একটা সার্কিট লাগবে যেটা হচ্ছে জিরো ক্রস পিন মেজার করবে। এই দুইটাকে কন্ট্রোলারে কিভাবে ইউজ করা যায় সেটা পরবর্তী ক্লাসে আমরা একটু আলোচনা করব। জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তুমি যদি একবার এসসিআর কে ঠিক সময় মতো ট্রিগার করে ফেলতে পারো তাহলে তুমি যে কোনো কিছু বানাইতে পারো। তোমার তখন একটা মানে আয়ত্তে এসে যাবে। তুমি মডিউল বাজারে কিনতে পারো। আমি চাইলে একটা এসসিআর ট্রিগারিং মডিউল কিনতে পারি, কিন্তু আমি সেটা কিনবো না। আমি চাচ্ছি নিজে একটা বানাইতে পারি, বানিয়ে দেখে। আমি তো টেস্টিং পারপাসে কিন্তু কিনেই দেখাইতে পারি, কিন্তু যদি বানিয়ে দেখতে পারি যে না এটা কাছাকাছি যাচ্ছে, আমারটা হয়তো বাজারের মতো অতটা সুন্দর হবে না, অতটা একদম স্পেসিফাইড হবে না, বাট যদি কাছাকাছিও যায় তার মানে আমি জিনিসটা বুঝি কীভাবে বানিয়েছে ওরা এবং কাজ করে জিনিসটা কীভাবে। তো আগামী ক্লাসে আসার আগে অবশ্যই ওই দুইটা সার্কিট আমার দরকার, এবং ওই দুইটা সার্কিটকে আমি আগে দেখবো, দেখার পরে ওইটা কন্ট্রোলারে ইনপুট করবো। কন্ট্রোলার থেকে যদি আউটপুট ঠিকঠাক বের করতে পারি তাহলে আমি এসসিআরকে অন করতে পারবো। ঠিক আছে? সো আগামী ল্যাবে আসার আগে প্লিজ এই জিনিসটা একটু দেখে এসো, একটু ইন্টারেস্টিং হবে। দেখো তুমি ড্রাইভার সার্কিট আগে বানিয়েছো কখনো? মসফেট ড্রাইভার সার্কিট তো বানাইনি। সো ইস্যু ড্রাইভার সার্কিট কীভাবে বানায় এটা জানার জরুরি। যে কোনো সুইচকে অন করতে গেলে ড্রাইভার সার্কিট ছাড়া হবে না কোনো অবস্থাতে। হ্যাঁ, তুমি ওই যে ইয়েতে ইউজ করতেছো মোটর ড্রাইভার সার্কিট, হ্যাঁ মোটর ড্রাইভার কোথা থেকে আসছে? আরডিনো থেকে কি মোটরকে ড্রাইভ করা সম্ভব? কোনোদিনও সম্ভব। সো ওর গেটে কিছু না কিছু অন্য কিছু দিয়ে ড্রাইভ করতে, সেখানে ড্রাইভার সার্কিট একটা আসছে। সো এই জিনিসগুলো কীভাবে বানায় একটু ধারণা রাখতে হবে। একটা মডিউল কিনে লাগাই নিয়ে দিতে হবে। তোমরা তো অনেক ইউজ করছো, কখনো চিন্তা করো না যে এটা কীভাবে করা যায়। থাকার পর সো ড্রাইভার সার্কিট খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্সে। ড্রাইভার সার্কিট ছাড়া কোনোভাবেই কোনো একটা সার্কিট তৈরি করা সম্ভব না। মানে কন্ট্রোলারের সাথে ড্রাইভারের যোগাযোগ থাকতেই হবে, না হলে কোনো ইলেকট্রনিক। যেমন তোমাকে যদি বলি আমি তোমাকে কিছুদিন পরে বাক কনভার্টারে যাবো, ওই বাক কনভার্টার দিলেও একই জিনিস আসবে। কীভাবে একটা ড্রাইভার সার্কিট দিয়ে ওই সুইচটাকে অন অফ করা যায়, কারণ মাইক্রোকন্ট্রোলার সিগন্যাল থেকে তুমি সুইচটাকে অন অফ করতে পারবো না, এই জন্য ড্রাইভার সার্কিট আমার দরকার। ঠিক আছে? সো একটু দেখো, এটা ভবিষ্যতেও কাজে লাগে। আচ্ছা, এখন আজকের টপিকে আসি। সো আমাদের কিন্তু মোটামুটিভাবে সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট বড়। এরপরে আরো প্রায় 3টা টপিক আমার পড়ে আছে এখন মিনিমাম। আমাকে দৌড়াতে যদি হয় তাহলে পরে গিয়ে দৌড়াইতেই হবে। আমি কিন্তু এখন খুব স্লো পড়াচ্ছি, প্রতিদিন অল্প অল্প করে টপিক পড়ানোর চেষ্টা করছি। আজকে দেখবো হচ্ছে 3 ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার। 3 ফেজ দিয়ে বা স্যার হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে হয়, তাই না? 3 ফেজ, হ্যাঁ 3 ফেজ দিয়ে কিভাবে হাফ ওয়েভ রেকটিফায়ার হয় সেই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলবো। এখন আমার থাকবে 3টা ফেজ। আগে এই ফেজ সম্পর্কে একটি ধারণা আছে, সেটা তোমার কাছ থেকে একটু জিজ্ঞেস করব। ফেজ 3 ফেজ বলতে তুমি কি বোঝো? 3 ফেজ বলতে তুমি কি বোঝো? 3টা ফেজ আছে। এই 3 মানে এক একটা ফেজের ভিতরে এক একটা অ্যাঙ্গেল আছে। 3 ফেজের ভিতরে অ্যাঙ্গেলগুলো কত ডিফারেন্সে থাকে? স্যার 120। ওয়াই 120। স্যার ওই যদি স্যার 120 এ থাকতো, মানে আমরা যদি স্যার ইন্ডাক্টর ইয়াতে বসলাম, তাহলে স্যার মানে এই যে ম্যাগনেটিক রোটেশনাল যে ম্যাগনেটিক ফিল্ড আছে এটা হচ্ছে 120 এ ম্যাক্সিমাম পাওয়া যাবে। অন্য অ্যাঙ্গেলও করা যাবে, কিন্তু স্যার 120 এ করলেই ম্যাক্সিমামটা আসে। আর অন্যগুলোতে করলে স্যার দেখা গেছে এটাই আসবে 120 এর মধ্যে, কিন্তু স্যার খরচ বেশি। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার 3টা ফেজ থাকবে। এই 3টা ফেজকে আমি এখন কনভার্ট করব, তাই না? প্রতিটা 120 ডিগ্রি থাকবে, যেহেতু তুমি নর্মালি জানো 120 ডিগ্রি। সো প্রতিটা ফেজ একটা 120 ডিগ্রি পর পর আসবে। তোমাকে কিন্তু এই এখন একটু ভিজুয়ালাইজ করতে হবে, একটু আঁকতে পারতে হবে। 3 ফেজ আঁকা কিন্তু ঝামেলা আছে, সিঙ্গেল ফেজ সহজে এঁকে দেওয়া যায়, 3 ফেজ আঁকা কিন্তু ঝামেলা আছে। সো ধরো VA যদি আমি ধরি, এটার ইকুয়েশন আমি এটাকে রেফারেন্স ধরলাম VA sin ওমেগা t, তাই তো? এটা প্রথম যদি ফেজ হয় এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল আমি ধরে নিব, এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং আমার এই কয়েলগুলো যে বসানো আছে, আমার তো 3 ফেজ লাইন যদি আনি, কোনো জেনারেটর তো এই 3 ফেজটাকে জেনারেট করতেছে, তাই না? সেখানে কিন্তু কয়েলগুলো অবশ্যই 120 ডিগ্রি অ্যাপার্টে বসানো আছে।
সেখানে মেকানিক্যালি বসানো আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি হিসাব নিকাশ করে দেখেছি 120 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে সবচেয়ে ইকোনমিক্যাল অ্যাঙ্গেল, যেখানে আমি যদি বসাই তাহলে সবকিছু ঠিকঠাক চলে। সো এটা যদি Vm sin ওমেগা t হয় তাহলে পরেরটা হবে হচ্ছে Vm sin ওমেগা t মাইনাস 120 ডিগ্রি। ঠিক আছে, হলো তো? এর পরেরটা একই ভাবে হবে Vm sin ওমেগা t প্লাস 120 ডিগ্রি অবলিক মাইনাস 240 ডিগ্রি। তুমি প্লাস 120 লিখতে পারো, মাইনাস 240 লিখতে পারো। সো তিনটা ফেজ থাকবে, তিনটা ফেজের জন্য আমার সোর্সের ভোল্টেজ এরকম ওঠানামা করবে। ঠিক আছে, আচ্ছা সেই জিনিসটাই আমি এখান থেকে শুরু করি। সো থ্রি ফেজ ওয়েভফর্ম আমি একটু দেখার চেষ্টা করবো। সো তিনটা ফেজ আছে। প্রথম ফেজ আমি ধরে নিয়েছি পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স। তো বোঝো পাওয়ার সিস্টেম পোটেনশিয়াল সুইচ দেওয়ার পর পজিটিভ সিকোয়েন্স। সো এর পরে যদি বি আসে, বি এর পরে সি আসে, তাহলে সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। যদি এই সিকোয়েন্সটা উল্টে যায়, মনে করে এর পরে সি চলে আসছে, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। সো আমি ধরে নিচ্ছি আমার যে সিস্টেমটা এখন আমি ডিজাইন করবো সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের উপর তৈরি হবে। হ্যাঁ, সো অ্যাজিউম পজিটিভ সিকোয়েন্স। সো VAN আমি একটা নিউট্রাল লাইন নিয়েছি, ওইটা একটা নিউট্রাল লাইন আছে। VAN হচ্ছে VMP, ওই একই কথা যা লিখেছি ওই জিনিসটা এখানে লেখানো আছে। এই জিনিসটাকে যদি আমি একটু ড্র করতে চাই তাহলে ড্রটা কিভাবে করব সেই ড্রয়িংটা আমাকে একটু শিখতে হবে। এরা যেভাবে ড্র করছে আমি সেই নিয়মেও যাব না, আমি আমার একটা শর্টকাট টেকনিক আছে, সেই টেকনিক দিয়ে আমি এই থ্রি ফেজটাকে দেখে ড্র করতে পারি কি। ওরা যেভাবে ড্র করছে সেই জিনিসটা প্রথমে আমি দেখে নিই। থ্রি ফেজ, এটা তোমাকে আগে ড্র করার দরকার নেই, আগে তোমাকে আমি মানে কনসেপ্টটা বলে নিই। সো ওরা প্রথমে যে কাজটা করছে, এরকম করে কয়টা ট্রায়াঙ্গেল আছে, একদম সেম মাপের ট্রায়াঙ্গেল। নিচের দিক দিয়েও এটা আঁকাটা সুন্দর না হলে জিনিসটা বোঝাটা কঠিন হয়ে যায়। কিভাবে করছি দেখছো তো? মানে এভাবে করলে তোমার একদম পারফেক্ট হবে, বাট এটা দেখতে এত ইজি যেটা তোমার পরবর্তীতে এই জিনিসটা মিলানো কঠিন হয়ে যাবে। সো এমন একটা ডিসিশন ডিজাইন। এখন এটা দিয়ে এসে বলছে এইটাকে যখন ফেজ নাম্বার 1 সেটা 0 থেকে শুরু হবে। এটা অন্য কালার হলে জিনিসটা খুব ভালো বোঝা যায়। দেখো এখান থেকে এখানে যাবো, ডিরেক্টলি এইটা এখানে আসবে, এইটা পুরোপুরি নিয়ে আসবে। ওকে, এখান থেকে আবার এইটা, হ্যাঁ এটা আর একটু উপরের দিকে উঠলে ভালো। এদের ইয়েটা যেন সমান হয়, অ্যামপ্লিটিউডটা যেন সমান হয়, এখান থেকে এখানে যাবে। এটা আবার এরকম করে এই ফেজটা যদি এবার এরকম করে চলতে থাকবে। আর একটা ফেজ আঁকার জন্য ও 60 ডিগ্রি পরে 120 ডিগ্রি পরে গিয়ে শুরু করে, ওইভাবে আসছে, কিন্তু ওই জিনিসটা আমার কাছে মানে কঠিন মনে হয়েছে। এটা সহজ করার জন্য আমি প্রথমে আমার নর্মালটা দিয়ে এঁকে নিব। নর্মাল যে সাইন ওয়েভটা আছে সেটা আগে আঁকো, একবারে এঁকে দেবো। ওকে, তারপর এটাকে আমি ডিগ্রি দিয়ে ভাগ করব। 60 ডিগ্রি এখানে 3 ভাগে ভাগ করব। এটা হচ্ছে 60, এটা হচ্ছে 120, এটা হচ্ছে 180, এখানে যদি হয় 240, এখানে কত হবে 60 300 300 300। ঠিক আছে, সো 120 ডিগ্রি যেহেতু 120 ডিগ্রি পরেই আমার শুরু হবে। সো এইটা যদি ফেজ 1 হয়, এটা হচ্ছে ফেজ 2। ফেজ 2 হচ্ছে আমার 120 এ যাবে, এখান থেকে ঘুরে এখানে আসবে। এর পিছনে যেটা আছে সেটা পরে আমি বাড়াচ্ছি। তারপর হচ্ছে 240 এ শুরু হবে, 240 এখানে থাকবে। গেল হয়তো দিকে আরো কিছু একটা আছে। এবং পিছনে বাড়ানোর সময় তুমি খেয়াল করবা এই যে ক্রসিং পয়েন্টগুলো,
এই ক্রসিং পয়েন্টগুলো হচ্ছে ওর নিচে যেটা থাকবে ম্যাক্সিমাম থাকবে, এই ক্রসিং পয়েন্টের নিচে সবসময় ম্যাক্সিমাম থাকবে। সো আমি যদি এইটাকে নিচের দিকে নিয়ে আসি, নিচের দিকে নিয়ে আসে এখানে ম্যাক্সিমাম, এখানে এসে ম্যাক্সিমাম আসবে, ম্যাক্সিমাম এসে এখানে করবে, এটাকে যদি এখানে আনি দেখো এই ক্রসিং পয়েন্টে ম্যাক্সিমাম আছে, এই ক্রসিং পয়েন্টে ম্যাক্সিমাম আছে, প্রতিটা ক্রসিং পয়েন্টে ম্যাক্সিমাম। যদি এরকম আসে তাহলে তোমার আঁকাটা মোটামুটি একটা ঠিক পজিশনে আছে। সো এটা হচ্ছে ফেজ 1, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। এই ভোল্টেজটার নাম দিয়েছি হচ্ছে VAN, এটার নাম দিয়েছি VBN, এটার নাম দিয়েছি VCN, এবং এটা পজিটিভ সিকোয়েন্স আকারে আসছে। এইটা তো আমরা আঁকা বুঝলাম যে সে কিভাবে আঁকে, এখন এইটা দিয়ে আমি কি করব সেটা হচ্ছে একটু পরে আঁকা। সো 3 ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার বানানোর জন্য দুইটা উপায় আছে। ওকে, আমি এখানে আমাকে যেহেতু 3 ফেজ অবশ্যই 3টা করে ডায়োড নিতে হবে, অবশ্যই 3টা করে ডায়োড নিতে হবে। এই 3টা ডায়োডের অ্যানোড অথবা ক্যাথোডকে আমি একটা কমন লাইন করে দেব, একটা নিউট্রাল লাইন থাকবে তো আমার 3 ফেজ যেহেতু আছে এখানে বাসা বাড়িতে আমার একটা নিউট্রাল লাইন আছে। সো 3 ফেজ লাইন থেকে 3টা ডায়োড নিব, ডায়োডের অপোজিট যে কোনো প্রান্ত, সেটা অ্যানোড হতে পারে ক্যাথোড হতে পারে, সেটাকে আমি শর্ট করে দিয়ে সেখানে লোডটা লাগাবো। আমি ধরে নিয়েছি আপাতত লোড কি ধরনের লোড লাগিয়েছি আপাতত এটা আমার চিন্তার বিষয় না। আমি এখানে আউটপুটটা চেক করবো, আউটপুটটা কি রকম আসে, ঠিক আছে। এখন এটা বলছে যে কমন ক্যাথোড, এ বলছে এইটা হবে কমন ক্যাথোড। ক্যাথোড এই পাশটাকে বলা হয় অ্যানোড, এই পাশটাকে বলা হয় ক্যাথোড। ওকে, এই পাশটা হচ্ছে অ্যানোড, এটা বারবার পরে কিন্তু বারবার আসবে। এই পাশটা হচ্ছে অ্যানোড, অর্থাৎ যেটা হচ্ছে পজিটিভ সেটাকে বলি আমরা অ্যানোড, যেটা নেগেটিভ সেটাকে বলি হচ্ছে আমি ক্যাথোড। সো এটা হচ্ছে কমন ক্যাথোড, মানে ক্যাথোডকে আমি কমন করছি, ক্যাথোডকে আমি কমন করছি, কমন করে দিয়ে লোডে নিয়ে লোড থেকে নিউট্রাল লাইন দিয়ে দিয়েছি, হতে পারে তেমন কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা যেটা করছি ডায়োডটাকে উল্টা করে লাগাইছি, ডায়োডটাকে আমি উল্টা করে লাগাইছি, তাহলে এইটা ছিল আমার কি অ্যানোড, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কমন অ্যানোড। ওকে, এখানে দেখো অ্যানোড টার্মিনালস অফ 3 ডায়োডস আর কানেক্টেড টুগেদার, অ্যানোডটাকে আমি কমন করে দিয়েছি আর নিউট্রাল লাইন তো আছে। এখন এই দুইটা কনফিগারেশনে কেন আমি আনছি, আমি যখন এই কনফিগারেশনটা করব তখন সে পজিটিভ যে সাইকেলগুলো থাকবে সে পজিটিভ সাইকেলটা সে কনভার্ট করবে, পজিটিভ সাইকেলটা সে কনভার্ট করবে। আর যদি এই পাশটা আনি তাহলে সে নেগেটিভ সাইকেলটা কনভার্ট করবে, যে কোনো একটা সাইকেলে কনভার্ট করতে পারে সে। এই জন্য এটার নাম হচ্ছে 3 ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার। ওকে, এখন আসি ঘটনাটা। এখন 3 ফেজ সাপ্লাই আমি দিলাম, মনে করো সাপোজ যে আমার VAN যেটা ছিল সেটা 5 ভোল্ট, VBN যেটা ছিল সেটা 10 ভোল্ট, VCN যেটা ছিল সেটা হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। আমি ধরে নিলাম, যদি ধরে নেই যে VAN ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এই ভ্যালুগুলো আমি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এটা মনে হচ্ছে ফিক্সড ভ্যালু, কিন্তু যে কোনো একটা পয়েন্টের ভ্যালু নিয়েছি, ওই গ্রাফের যে কোনো একটা পার্টের ভ্যালু নিয়েছি। ওকে, সো এই VN যখন 5 ভোল্ট, আমি ধরে নিলাম D1 ডায়োডটা অন, D1 ডায়োড যদি অন হয় তাহলে এখানে কত ভোল্ট আসবে? 5 ভোল্ট। ইয়েস, জি স্যার। D1 ডায়োড যদি অন হয় কোনো কারণে, তাহলে এখানে আমি ধরে নিয়েছি আইডিয়াল ডায়োড। সো D1 ডায়োড যদি অন হয় তাহলে আউটপুটে 5 ভোল্ট আসবে। কিন্তু আউটপুটে যদি 5 ভোল্ট আসে তাহলে বি তে খেয়াল করো, ইনপুটে ছিল 5 ভোল্ট, এখানে আউটপুটে আছে 5 ভোল্ট, তাহলে এই বি ডায়োডটা কি অন হয়ে যাবে না? হ্যাঁ, বি ডায়োডটা কি অন হয়ে যাবে না? তাহলে বি ডায়োড যদি অন হয়ে যায়, এখানে আমি ডায়োডটার নাম আলাদা দিই, ডায়োডটার নাম একটু অড নাম্বারে করা যায়। খেয়াল করছো কি D1 D3 D5, আগে স্লাইডে এই নাম্বারগুলো নাম্বারিংটা খুব জরুরি। যখন পজিটিভ সাইকেল আমি কনভার্ট করতেছি তখন ডায়োডটা হচ্ছে D1 D3 এন্ড D5, যখন নেগেটিভ সাইকেল কনভার্ট করতেছি D4 D6 এন্ড D2। ওকে, আচ্ছা, এখন আমি বললাম যে 5 ভোল্ট যখন অ্যাপ্লাই করছিলাম, যদি ধরে নেই এই ফেজটা দিয়ে আমি
ডি অন ডায়োডটাকে অন করছি তাহলে আউটপুটে আসলে 5 ভোল্ট, কিন্তু আউটপুটে যদি 5 ভোল্ট আসে, এখানে দেখো বি তে আছে 10 ভোল্ট, তার মানে D3 ডায়োডটা তো অন। D3 ডায়োড যদি অন হয় তাহলে আউটপুটেও তো 10 ভোল্ট চলে আসবে। তাহলে একই পয়েন্টে কিভাবে 5 ভোল্ট এবং 10 ভোল্ট আসতে পারে? এটা তো ভ্যালিড না। তাহলে এই ধরনের কোনো সিনারিও আসবে না, এই ধরনের ফেনোমেনা কোনো আসবে না। যদি এই রকম হয়, ইনস্ট্যান্টেনিয়াস ওই পজিশনের জন্য হাইয়েস্ট যে পজিটিভ ভ্যালুটা থাকবে সেই ডায়োডটা অন থাকবে শুধু। আমি কি এই কথাটা বোঝাতে চাচ্ছি না যে ইনস্ট্যান্টেনিয়াস যে পজিশনে আসবে ওই পজিশনে যে ডায়োডের এগেইনস্টে সবথেকে বেশি ভোল্টেজ আছে সেই ডায়োডটা অন থাকবে। মানে এখানে যদি স্যার এই তিনটা ডায়োডের মধ্যে এখন শুধুমাত্র বি ডায়োডটা অন থাকবে। যদি স্যার হচ্ছে এ হচ্ছে 15 ভোল্ট হতো তখন এ অন, শুধু এ অন, আর অন্য কোনো ডায়োডই অন হতো না, তখন অফ থাকে। সো ডি তে যখন 10 ভোল্ট আসছে, আউটপুটে 10 ভোল্ট আসছে, সেক্ষেত্রে 5 এ হচ্ছে -5 ভোল্ট আসছে, এটা রিভার্স বায়াস হয়ে গেছে। 5 - 10 তাহলে রিভার্স বায়াস, উপরেরটা -5 আসছে, সো রিভার্স বায়াস। এই কন্ডিশনটা কি বোঝা গেছে? সো পজিটিভ সাইকেলের যখন ম্যাক্সিমাম যে ফেজে আসবে, ম্যাক্সিমাম 3টা ফেজে যে ফেজটা আসবে শুধু সেই ফেজটা ডায়োডটা অন থাকবে আর বাকি ডায়োডগুলো বন্ধ থাকবে। সেই কথাটা এরা বলার চেষ্টা করতেছে, যদি D1 ডায়োড অন হয় তাহলে আউটপুটে পাবো 5 ভোল্ট, D3 ডায়োড অন হয় তাহলে আউটপুটে পাবো 10 ভোল্ট, আর যদি D5 ডায়োড অন হয় আউটপুটে পাবো আবারও 5 ভোল্ট। কিন্তু নিচে এসে কমেন্ট করছে the diode with maximum voltage at anode terminal will conduct, যেটা এগেইনস্টে ম্যাক্সিমাম ভোল্টেজ আছে শুধু সেটাই কন্ডাক্ট করবে, আর একটাও কন্ডাক্ট করতে পারবে না, কারণ সবাই রিভার্স বায়াস অবস্থায় থাকবে না। এখন আসি ওই নেগেটিভ পার্টটার জন্য। কেমন? নেগেটিভ পার্টটার জন্য উপরেটা ধরলাম -10 ভোল্ট, নিচেরটা হচ্ছে 5 ভোল্ট পাবো। এগেইন যদি আমি ধরি বি যে ফেজটা আছে, বি ফেজে 5 ভোল্ট, এখানে যদি D6, এখানে দেখো D4 D6 এন্ড D2, D4 D6 এন্ড D2, এটা কিন্তু ইভেন নাম্বার। নেগেটিভ সাইকেল সবসময় ইভেন নাম্বারের ডায়োডগুলো কন্ডাক্ট করবে। ওকে, সো বি তে যখন 5 ভোল্ট আসবে, যদি আমাদের মতো নাম্বার নো, তোমাদের মতো নাম্বারিং করার এখানে কোনো সুযোগ নেই, এটা সিকোয়েন্সিয়ালি হবে। তুমি করলে পরে সমস্ত বইকে তোমার উল্টাই ফেলতে হবে, ঠিক আছে? এটা এরকম সিকোয়েন্সিয়ালি করা আছে, নামকরণ এভাবেই করা আছে, এটাই হচ্ছে নর্মস, তুমি এভাবেই করে যাও, এটাকে চেঞ্জ করার চেষ্টা করো না। সো নেগেটিভ সাইকেল যখন আসবে D4 D6 এবং D2 ডায়োডটা কন্ডাকশনে যাওয়ার পসিবিলিটি আছে। ওকে, এখন বি তে যখন 5 ভোল্ট দিয়েছিলাম, এটা যদি অন হয় তাহলে আউটপুটে আসবে 5 ভোল্ট। আউটপুটে যদি 5 ভোল্ট থাকে তাহলে খেয়াল করো -10 -5 তাহলে -15, -15 হইতে এই ডায়োড অন হয়ে যাবে। তার মানে এগেইন এখানে কিন্তু সবথেকে লোয়েস্ট যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজের ডায়োডটাই শুধু অন হবে, বাকি ডায়োডগুলো রিভার্স বায়াস অবস্থায় থাকবে। এখানে যদি খেয়াল করি, আমি এইটা অন হলে এখানে আসবে -10 ভোল্ট, তাহলে এখানে কত থাকবে -15, এখানে থাকবে -15। বোঝা গেল? সো এটা রিভার্স বায়াস অবস্থায় থাকবে, এই শুধু ফরওয়ার্ড বায়াস অবস্থায় থাকবে। তো নেগেটিভ সাইকেলের জন্য ফরওয়ার্ড বায়াস থাকবে, উল্টা দিকের জন্য ফরওয়ার্ড বায়াস থাকবে, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, সো আমার এখানে পজিটিভ যে যদি ক্যাথোড, কি বললাম, অ্যানোড কোনটা ছিল পজিটিভ টার্মিনাল, যদি ক্যাথোড নেগেটিভ টার্মিনাল কমন করি তাহলে পজিটিভ সাইকেলের ম্যাক্সিমাম ভ্যালু ফেজটা সবসময় অন থাকবে। পজিটিভ সাইকেলের ম্যাক্সিমাম যে ফেজটা থাকবে ওইটা শুধু অন থাকবে, বাকি সবগুলো অফ। আর যখন কমন অ্যানোড করছি তখন নেগেটিভ সাইকেলের ম্যাক্সিমাম, যে নেগেটিভের যে ম্যাক্সিমাম থাকে সবথেকে বড়, সবথেকে বেশি নেগেটিভ যে পার্টটা, সেই ফেজটা শুধু অন থাকবে আর বাকি ফেজগুলো অফ থাকবে। ঠিক আছে, এই কথা যদি সত্য হয়, এই কথা বলছে কমন ক্যাথোডে ম্যাক্সিমাম ভোল্টেজের ক্ষেত্রে অন থাকবে, আর কমন অ্যানোডে মিনিমাম ভোল্টেজ, মানে যত বেশি নেগেটিভ, হ্যাঁ অলরেডি সে নেগেটিভ, তো সো কমন ক্যাথোডে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা থাকবে শুধু সেই পার্টটার জন্য সে অন থাকবে, বাকি সময় সে অফ। আচ্ছা, কমন অ্যানোডে মিনিমাম ভোল্টেজের জন্য সে যেটা থাকবে ওইটা শুধু অন, বাকিগুলো অফ। এটা সহজ মনে রাখার জন্য যদি আমি বলি, কমন অ্যানোডে
পজিটিভ ম্যাক্সিমাম ভোল্টেজ হ্যাঁ। আর ওটাতে কমন ক্যাথোডে কি বলে ম্যাক্সিমাম নেগেটিভ ম্যাক্সিমাম নেগেটিভ ভোল্টেজ। ওকে, ঠিক আছে। সো অ্যানোড এবং ক্যাথোডটা যদি মনে রাখতে পারো তাহলেই হয়েছে। ক্যাথোড হচ্ছে নেগেটিভ সাইন যেখানে থাকে সেটাকে ক্যাথোড বলি আমরা, আর অ্যানোড হচ্ছে যেখানে পজিটিভ সাইন থাকে। ঠিক আছে, এতটুকু বুঝতে তার কোনো অসুবিধা নেই। যদি এতটুকু বুঝে থাকি কাজটা হয়ে গেছে, আবার আর কোনো ঝামেলা নেই। সেখানে আর কি লেখা ছিল, ঠিক আছে, একই কথা। আচ্ছা, এখন এইখান থেকে জিনিসটা হচ্ছে আমাকে এখন একটু বুঝতে হবে। ওই একই কথা, আমি কি ধরনের সার্কিট, আমার এই সার্কিটটা হচ্ছে কমন ক্যাথোডের জন্য, সার্কিটটা হচ্ছে কমন ক্যাথোডের জন্য। এটা হচ্ছে কমন ক্যাথোডের সার্কিট, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তো কমন ক্যাথোডের সার্কিট আছে। কমন ক্যাথোডের সার্কিটের জন্য আমি ইনপুটে ওই ধরনের একটা সাইন ওয়েভ অ্যাপ্লাই করছি, তাহলে সে রেক্টিফিকেশনটা কি রকম করছে সেটা হচ্ছে দেখা যায়। সে প্রথমে আগে ফিগারগুলো ড্র করছিল, আমার মতো করে ড্র করছে। এখন আমি জানি যেহেতু এটা কমন হচ্ছে ক্যাথোড, যেহেতু কমন ক্যাথোড পজিটিভ ম্যাক্সিমাম সাইকেলটা থাকবে। সো এই থ্রি ফেজে যেখানে ম্যাক্সিমাম ভ্যালুগুলো আছে, যেখানে এই ফেজটা একটু বেশি বড়, এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সো আমার 1 থাকবে এই পজিশনে, ওকে, এই পজিশনটাতে 1, এই পজিশনটাতে 1 থাকবে, ওকে, এই পজিশনটাতে 1 থাকবে, এই পজিশনটাতে 1 থাকবে। এখানে পরবর্তী সাইকেলে শুরু হয়ে যাবে এখানে এরকম করে এই পজিশনে। সো ফেজ 1 কিসের সঙ্গে লাগানো ছিল? ফেজ 1 কিসের সঙ্গে লাগানো ছিল? ডায়োড। কি ডায়োড? D1। এখানে D1 ডায়োড, ঠিক আছে। এখানে এসে ফেজ 2 D3 এখানে D3 ডায়োড 1, এখানে এসে D5, এখানে D5 ডায়োড 1। দেখো এই কাজটা এটা এখানে দেখানোর চেষ্টা করছে যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে, যে ভ্যালুর জন্য ম্যাক্সিমাম যেখানে, সেই ফেজটা সেখানে 1 আছে, সেই ফেজটা সেখানে 1 আছে। নিচের দিকে দিয়েছে এটা কিন্তু পরবর্তী করে D5 চলে আসছে। D5 এর আগের মাথাটা ওখানে তো D5 শেষ হয়নি, D5 এর আগের মাথাটুকু ওখানে তুমি শেষ করে দিয়েছি, ওখানে হতে পারে। এটাও D5 এর একটা পার্ট। এটা তাহলে কি স্যার এটা সিঙ্গেল ফেজ হয়ে যাবে পরে? হ্যাঁ, সিঙ্গেল ফেজ মানে স্যার যে আউটপুট যেটা স্যার, তো সব ফেজের পজিটিভ সাইড ডিসি থেকে, ডিসি তে 3 ফেজ বানানো যায়। আচ্ছা স্যার, এটা তো ডিসি, আমি তো ডিসি বানাচ্ছি, এখানে ফেজের কোনো ইস্যুই আসবে না। সবই মনে করবে একই ফেজ, হ্যাঁ, ডিসি তে ফেজের কোনো সব ফেজের অল্প অল্প অংশ নিয়ে তিনটা ফেজ মিলে আমি এক কনভার্ট করে ফেলছি ডিসি, আস্তে হবে। ডিসি তে কনভার্ট করে ফেলছি। ওকে, সো এখানে খেয়াল করো এই গ্রাফটা শুরু হয়েছিল মোটামুটি ভাবে 30 ডিগ্রি পরে দিয়ে, 30 ডিগ্রি পরে, ওকে, 30 ডিগ্রি পরে এসে D1 ডায়োডটা অন, তারপরে গিয়ে D3 ডায়োডটা অন, তারপরে গিয়ে D5 ডায়োডটা অন। সো D1 ডায়োড অন ছিল, এখানে বলছে কন্ডাক্টস ফ্রম ডায়োড D1 কোন পর্যন্ত কন্ডাক্ট করছে, এটা কন্ডাক্ট করছে 30 থেকে 150 ডিগ্রি পর্যন্ত, এই পর্যন্ত সে অন আছে। D3 হচ্ছে 150 থেকে 270 পর্যন্ত অন আছে, ঠিক আছে। তাহলে এখানে কন্ডাকশন অ্যাঙ্গেল কত? 120। 120। দেখো 30 থেকে যদি 150 বিয়োগ করি 120। আচ্ছা, যদি আমি চিন্তা করি যে ইনপুটের পিরিয়ড আর আউটপুটের পিরিয়ড কেমন আছে, এটা ধরো আমি আউটপুট পিরিয়ড কত 120, ইনপুটে কত দিয়েছিলাম 180, ইনপুটে কত ছিল আচ্ছা স্যার 180, ইনপুটে হচ্ছে 180 ছিল। তাহলে এখানে আউটপুট ফ্রিকোয়েন্সি কত? 3 ভাগ করে কমে যাচ্ছে না, টাইম পিরিয়ডে 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। ওটা তো টোটালি 360 ডিগ্রি ছিল, কিন্তু এখন হয়ে গেছে হচ্ছে 120 ডিগ্রি। টাইম পিরিয়ড তার কমে গেছে 3 ভাগ, তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে 3 গুণ। তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সি আমি যদি 50 হার্জ হয় এটার জন্য, এখানে আউটপুট 150, কিন্তু আউটপুটে 150 এর রাখবো না, ডিসি করে দেবো 0, পরবর্তীতে কোনো ফ্রিকোয়েন্সি তো থাকবে না। কিন্তু এখন যদি এরকম রিপল থাকে, সেই রিপলগুলোর ফ্রিকোয়েন্সি 150 না, ঠিক আছে।
এটাকে বলা হয়, এই ধরনের কনভার্টারটাকে বলা হয়, এখন কিন্তু বলছি কি কনভার্টার, এই ধরনের কনভার্টারটাকে বলা হয় 3 পালস কনভার্টার। 3 পালস, 3টা করে পালস আছে, অর্থাৎ একটা পিরিয়ডের ভিতরে আমার 3টা করে পালস আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে 3 পালস কনভার্টার। এটা বুঝতে কোনো অসুবিধা আছে? এই গ্রাফটুকু বুঝতে কোথায় কোন ডায়োডটা অন? তাহলে এটা কিন্তু আমি শুরু করেছি 30 ডিগ্রি থেকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এখন আসি, এখন কমন অ্যানোড, মানে অ্যানোডটাকে কমন করছি, এখন পজিটিভ যে এটা ছিল, কমন অ্যানোডটাকে কমন করলে আমি কি বলছি, সবথেকে বেশি যে নেগেটিভ পার্টটা থাকবে সেটাই শুধু যাবে, বাকিটা ব্লক হয়ে যাবে। সো এটার ক্ষেত্রে শুধু আমার এখানে আসবে এই পার্টটা, এই পার্টটা, সো এখানে যখন ছিলাম, তখন কোন ডায়োডটা অন আছে? শেষেরটা স্যার D5। এখানে যখন ছিলাম এটা হচ্ছে D3 যে পার্টটা ছিল, D3, আচ্ছা স্যার 3 এখানে যদি ছিলাম তাহলে যদি এই পার্টটা কিসের? D3, সো D3 টা হচ্ছে এখানে হচ্ছে D3, আমি কিন্তু এখানে D3 যদি ভুল না হয়, এই পার্ট যেটা আসছে সেটা D3, এটা কোন পার্ট? এটা D5, এটা D5 এর, এটা হচ্ছে D5, এটা হচ্ছে আমার একইভাবে D1 এর, আসছে তো? সো একই জিনিস সাদা কথা, এটা D6 হচ্ছে কোথা থেকে? ও আচ্ছা, নাম তখন উল্টা দিতে হবে, সরি, জি স্যার। এটা তো তখন কানেকশন আমরা ভুলে যাই, 6 সরি, এটা বলেছিলাম, এটার নাম তখন চেঞ্জ করে দিতে হবে, 2 4 6 6 4 নেমিংটা কিভাবে করছে দাদা? স্যার 6 4 2 4 6 2 4 6 2। সো আমি যেটা বলছিলাম এটা হচ্ছে D6, এটা হয়ে যাচ্ছে ফেজ 3, ফেজ 3 তে আছে আমার D2, আর বাকি যেটা থাকে এটা অবশ্যই D4 হবে। সো প্রথম যে পার্টটা আছে D6, D2 এন্ড D4 একইভাবে অন হয়েছে, তাই না? স্যার আগেরটা তো স্যার সিরিয়াল মান ছিল, সিরিয়াল মান আছে স্যার। কোনটা? স্যার কমন ক্যাথোডে স্যার 1 3 5 দিছে তখন, আর এখন দিয়েছে হচ্ছে 6 2 4। এটা সিরিয়ালি আসে নাই কেন? এটা হচ্ছে ওয়েভ শেপের জন্য সিরিয়ালি আসে না, ওয়েভ শেপটা হয়তো D6 এর পর D2 এটা শুরু হয়েছে, বুঝতে পারলাম? এটা কিন্তু আমি আলাদা করে নামকরণ করিনি, ওয়েভ শেপটা থেকে আমি নামকরণ চলে আসছি, যে D6 এর পরে গিয়ে আবার 4 যদি 4 থেকে শুরু করতাম তাহলে 4 6 2 করে এরকম করে আসে, ঠিক আছে? এখানেও কন্ডাকশন অ্যাঙ্গেল 120 ডিগ্রি থাকবে, অর্থাৎ এই যে ডায়োডগুলো আছে 120 ডিগ্রির জন্য সে অন থাকবে, বাকি সময়টা সে অফ থাকবে। এই সময়তে 120 ডিগ্রিতে অন, এটাতে 120 ডিগ্রিতে অন, এটাতে 120 ডিগ্রিতে অন থাকবে। ডান? এখন এখান থেকে যদি আমি এভারেজ, আমি তো কন্ডাকশন অ্যাঙ্গেল কিন্তু পেয়ে গেছি 120 ডিগ্রি, এরপর যদি বলি আমি এভারেজ আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট করতে চাই, তাহলে এভারেজ আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট সময় 1/2 পাই বাই 3 করবা তুমি এখানে, তাহলে এটা টাইম পিরিয়ড কমে গেছে, এক পিরিয়ডে যে 2 পাই বাই 3 যেটা হচ্ছে, সো টাইম পিরিয়ড এটা, আর 30 থেকে 150 পর্যন্ত, 30 থেকে 150 পর্যন্ত যাবে, দেখো 30 থেকে 150, মানে যাই করি না কেন 120 ডিগ্রি তো কন্ডাকশন 120 ডিগ্রি না, সো 120 ডিগ্রি বেশি সে যাবে না কখনো। এটা হচ্ছে Vm sin omega t। এটাকে যদি আমি করি, ক্যালকুলেশন করি, তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে এটা খেয়াল করে, এটা কিন্তু লিখো একটু পরে কাজে লাগে। সো কমন ক্যাথোডে 3 ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এভারেজ ভোল্টেজ হবে 3 VML ডিভাইডেড বাই 2 পাই। VMP এটা হচ্ছে ফেজের ম্যাক্সিমাম ভোল্টেজ, ঠিক আছে? এর সঙ্গে যদি √3 গুণ করি তাহলে লাইন ভোল্টেজ হয়ে যাবে, এই জন্য VML ইজ লাইন ভোল্টেজ। সো √3 টাইমস VMP ফেজ টু লাইন ভোল্টেজ পার্থক্য তো আছে, √3 টাইমস, সো √3 টাইমস করলে VML ডিভাইডেড বাই 2 পাই, ঠিক আছে? সো এই সূত্রটা একটু কাজে লাগবে, আজকে একটা ম্যাথমেটিক্স করব তখন আছে 3 VML 2 পাই, ঠিক আছে? স্যার সিঙ্গেল ফেজের ছেলে 3/2 গুণ, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ছিল Vm বাই পাই, Vm বাই পাই, হ্যাঁ Vm বাই পাই ছিল, এক্স্যাক্টলি Vm বাই পাই। সেটা কি ফেজের জন্য ছিল না লাইনের জন্য ছিল?
শুধু পিক ছিল একটা সিঙ্গেল ফেজ। সো 3/2 গুণ ওখানে তো লাইন ভোল্টেজ নাই, এরকম কিছু দেখা যায়, ঠিক আছে। সো কমন অ্যানোডের ক্ষেত্রে একই জিনিস আসবে, 3 মাইনাস আসবে শুধু ভোল্টেজটা 3VML ডিভাইডেড বাই 2 পাই। সো VML হচ্ছে পিক টু পিক লাইন ভোল্টেজ, আর এটা হচ্ছে পিক ফেজ ভোল্টেজ, ঠিক আছে। এই ক্যালকুলেশনের কোনো অসুবিধা আছে? এটা দিয়ে একটা অ্যানালাইসিস লাস্টে 3-4টা ম্যাথ করানো আছে। আচ্ছা, আমি যদি আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতাম একইভাবে রুট মিন স্কয়ার, সো আমার সবই ঠিক থাকতো, শুধু ভিতরের পার্টটাকে স্কয়ার করে দিতাম। স্কয়ার করে দিয়ে আমি ক্যালকুলেশনটা করতাম। এই ক্যালকুলেশনগুলো কিন্তু একটু বাসায় প্র্যাকটিস করি। সো এখান থেকে তারা একটা জিনিস বের করছে, এই জিনিসটা আরএমএস ভ্যালু পজিটিভ দুটোর ক্ষেত্রেই আসে, কমন অ্যানোড এবং কমন ক্যাথোডের ক্ষেত্রে যেহেতু স্কয়ার দুটোর ক্ষেত্রে আমার পজিটিভ ভ্যালু আসবে। সো সেম ফর কমন ক্যাথোড এন্ড কমন অ্যানোড। এখন আসি, এটা তো আমি আনকন্ট্রোলড 3 ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার দেখালাম। এটা যদি কন্ট্রোলড ওয়েতে করি তাহলে কিভাবে আসবে? একই জিনিস, আমি এখানে পজিটিভ সিকোয়েন্স আছে এবং আমি এখানে করেছি হচ্ছে অ্যানোডের পাশে ক্যাথোডের পাশে, সো কমন ক্যাথোড, ঠিক না? সো কমন ক্যাথোডের ক্ষেত্রে এদের ক্ষেত্রে সবই ঠিক আছে, পজিটিভ সাইকেল আসলেই সে অন হবে, অর্থাৎ এই পজিশনগুলোতেই সে অন, এই পজিশনগুলোতেই সে অন। কিন্তু এখানে ইউজফুল এসসিআর, ওখানে গেট ট্রিগার না আসা পর্যন্ত ও অন হবে না। কিন্তু এখানে শুরু হয়েছিল 30 ডিগ্রিতে, এই 30 এখন মেনে নিতে হবে, এটা হচ্ছে 0 ডিগ্রির সমান, মানে এখানে রেফারেন্সটা হচ্ছে 0 ডিগ্রির মতো। সো এটাকে ট্রিগার করা না পর্যন্ত আমার টি অনটা 30 থেকে 150 পর্যন্ত অন ছিল, কোনো সন্দেহ নাই। T3 টা 150 থেকে 270, T5 টা হচ্ছে 270 টু 390 পর্যন্ত ছিল। 390 মানে হচ্ছে 360 প্লাস 30 এক্সট্রা, এই মানে 360 পরে দিয়ে যেটা প্লাস। কিন্তু এটা তো নরমাল যদি ডায়োড দিয়ে করতাম তাহলে এটা ফলো করতো, কিন্তু যখন আমি এসসিআর ইউজ করতেছি তখন এই জিনিসটা আর ফলো করবে না। তখন কি হবে, একটা কন্ডাকশন অ্যাঙ্গেল, ট্রিগারিং অ্যাঙ্গেল পর্যন্ত আলফা, একটা আলফা অ্যাঙ্গেল চলে আসবে 30 প্লাস আলফা, অর্থাৎ কত দূর পর্যন্ত পরে গিয়ে এটাকে অন করছে। অন করার পরে সে কিন্তু চলতে থাকবে, ওটাকে ফলো করবে। সে কিন্তু এটা 30 প্লাস আলফাতে আসলে এটাও কিন্তু 30 প্লাস আলফাতেই আসবে, এটাও কিন্তু 30 প্লাস আলফাতেই চলে আসবে। নিচের ক্ষেত্রে সবগুলো একভাবেই চলে আসবে, এটা কিন্তু নট কম্পালসারি। সবগুলোর ক্ষেত্রে 30 প্লাস আলফা টু 150 প্লাস আলফা আসবে এমন না, এটা লোডের উপর ডিপেন্ড করে, তাই না? আমি বলেছিলাম যদি ইন্ডাকটিভ লোড হয় তাহলে অবশ্যই 30 প্লাস আলফা থেকে 150 প্লাস আলফা পর্যন্ত সে যাবে, কিন্তু যদি রেজিস্টিভ লোড হয় ওর আগে 180 ডিগ্রি থেকে সে বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে কি বলছি 30 প্লাস আলফা 150 প্লাস আলফা এটা 180 সমান বা সমান এরকম কিছু বলছি, এটা 80 থেকে বড় হতে পারে, সমান হতে পারে। কিন্তু যদি ইন্ডাকটিভ লোড হয় এটা 180 বেশি যাবে, কিন্তু রেজিস্টিভ লোড হলে কিন্তু এটা 80 পর্যন্ত গিয়েই বন্ধ হয়ে যাবে। এখন আসি এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে এই গ্রাফটাতে এখন একটু আসে, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল যে গ্রাফ ছিল, সেই নরমাল গ্রাফের এখানে নরমালি সে অন, যখনই আমি থ্যারেসটা লাগাইছি জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে। আমি এখানে ছিল 30 ডিগ্রি, এখানে ছিল আমার 30 ডিগ্রি, আমি বলছিলাম সো 30 পরে আলফা দিয়ে আলফা প্লাস 30, আলফা এখন কিন্তু 30 ডিগ্রি যাচ্ছে, এখানে 30টাকে 0 মানতেছি আমি, এর থেকে 30 ডিগ্রি পরে গিয়ে আমি অন করব, এই পয়েন্ট থেকে 30 ডিগ্রি পরে গিয়ে অন করলাম, অন করে ছেড়ে দিলাম। তারপর সে এই গ্রাফটাকে ফলো করবে এই পর্যন্ত 180 পর্যন্ত, সে এই গ্রাফটাকে ফলো করছে 180 পর্যন্ত, ঠিক আছে? এখন আমি চিন্তা করছি রেজিস্টিভ লোড আছে এবং এটা 180 পরে আর যাচ্ছে না, গ্রাফটাতে 180 পরে আর যাচ্ছে না। সো গেল এই পর্যন্ত আসলো, পরবর্তীতে গিয়ে এটা অন হয়ে যাবে, এটা পরবর্তীতে এই পজিশনে এসে আবার অন হয়ে যাবে। আগেরবার কি হচ্ছিল, এখান থেকে এই পজিশনে এসে সে আবার এখান থেকে চালু হয়ে যাচ্ছে। এই গ্যাপটা ট্রিগার করার জন্য আমার সময় দিতে হচ্ছে, ট্রিগার ছাড়া এটা অন হবে না, ঠিক আছে? এখানে সুন্দর করে সে এই জিনিসটা আঁকার চেষ্টা করছে, যদি এই ট্রিগারিংটা 30 তে না করে, ট্রিগারিংটা দেখো প্রথমে করছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখন যদি 30 তে না করে আলফা ইকুয়াল 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করতাম, 60 মানে হচ্ছে এখানে 90 ডিগ্রিতে শুরু হবে, এখানে 90 ডিগ্রিতে শুরু হবে, 90 ডিগ্রিতে শুরু হলো, 90 তে শুরু হলে কিন্তু আসলো রেজিস্টিভ লোড 80 নিচে আর সে যাবে না, পরে গিয়ে আর সে যাবে না, পরে গিয়ে সব পরে গিয়ে আবার শুরু হবে, এই পর্যন্ত আসবে সে।
তার মানে কি আমার এই কন্ডাকশন অ্যাঙ্গেল বা ট্রিগারিং অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আউটপুট কি পরিমাণ আসবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। ট্রিগারিং অ্যাঙ্গেল কম বেশি করলে আউটপুট ভোল্টেজটা কম বেশি হয়ে যাবে। এইটা দিয়ে একটা মানে সুন্দর একটা জিনিস বানানো যায়, একটা ডিমার বানানো যায়, লাইট ডিম, একটা ব্রাইট হবে, ডিম হবে। আমি চেষ্টা করলে এরকম একটা সার্কিট দিয়ে যে আমি এইটাকে চেঞ্জ করে দেবো, ট্রিগারিং অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেবো। একবার যদি 30 ডিগ্রিতে করি এক ধরনের আলো পাবো, যদি সেটা 60 ডিগ্রিতে করি আরেক ধরনের পাবো, যদি আমি সেটা 90 ডিগ্রিতে করি আরেক ধরনের অ্যাঙ্গেল পাবো। সো যেহেতু আউটপুট ভোল্টেজ কম বেশি হচ্ছে, সো আলোটাও কম বেশি হবে। এটা দিয়ে কিন্তু সেই ডিমার সার্কিট তৈরি করা যায়। সো ট্রিগারিং অ্যাঙ্গেলের উপর নির্ভর করে আমার আউটপুট ভোল্টেজটা কত আসে সেটা নির্ভর করে। ঠিক আছে, ডান। এই গ্রাফ বুঝতে কোনো অসুবিধা আছে? এই গ্রাফগুলো কিন্তু খুবই কাজের একটা জিনিস, কারণ অসিলোস্কোপে যখন দেখবো এই গ্রাফটা, ইনশাআল্লাহ যদি আমি ট্রিগারিং সার্কিটটা বানাই ফেলতে পারি তাহলে এই জিনিসটা অসিলোস্কোপে দেখতে পাবো, তখন জিনিসটা একটু মজা হবে, তাই না? স্যার আরেকটা স্যার, যেমন স্যার আমরা যখন এই এসিআর ব্যবহার করি না, তখন তো স্যার দেখা গেছে এই গ্রাফটা স্মুথ বেশি ছিল, কিন্তু তখন কোনো কন্ট্রোল ছিল না, ওটা ওই রকমই থাকতো। জি স্যার, ওটা ওই রকম থাকতো। আমি চাইলে এর আউটপুটটাকে কন্ট্রোল করতে পারতাম না। আমার কথা হচ্ছে আউটপুটটাকে কন্ট্রোল করা, আমি বন্ধও করে দিতে পারি, আমার লাগবে না, আমি এখন বন্ধও তো করে দিতে পারি, কারণ আউটপুটে তো নিয়ন্ত্রণ নাই। এখানে আউটপুটের নিয়ন্ত্রণ আমি করতে পারবো। ঠিক আছে, আমি হয়তো ম্যাক্সিমাম সেটাতেই পৌঁছাইতে পারবো, ম্যাক্সিমাম যেটা দেখতে পাবো যে ঠিক আছে সারা ম্যাক্সিমাম হয়তো ওইটাতেই পৌঁছাইতে পারবো, কিন্তু ওটা হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু এর মাঝখানে ভ্যালুটা ভ্যারি করতে পারবো এই জিনিসটা। ঠিক আছে, বুঝতে পারলাম? সো এখানে যে আর লোডের জন্য ভি নট ক্যান নট বি নেগেটিভ, ভি নট নেগেটিভ না হলে আই নট নেগেটিভ হতে পারবে না। সো এটা 180 তে এসেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি ইন্ডাকটিভ লোড, আবার সেই একই পুরনো গান, যদি ইন্ডাকটিভ লোড হতো, আমি 90 ডিগ্রিতে তাকে অন করছিলাম, 90 ডিগ্রিতে অন করলে সে 180 বেশি চলে আসে, সে ফলো করবে, সেটা ফলো করবে, যাবে আবার 180 টাকা। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র গতকাল আমি দেখিয়েছি, শুধুমাত্র ইন্ডাকটিভ লোড দিয়ে আমি ট্রিগারিং অ্যাঙ্গেলটাকে যদি মেইনটেইন না করি তাহলে সেটা আনস্টেবল কন্ডিশনে চলে যায়। কারণ কি, এই কন্ডিশনে আবার দেখো এখান থেকে এই পর্যন্ত ইন্ডাক্টরটা চার্জ হচ্ছে, ডিসচার্জ হওয়ার সময় এই পর্যন্ত ডিসচার্জটা খুব কম হচ্ছে, ডিসচার্জ হওয়ার সময় পাচ্ছে না, ডিসচার্জ হওয়ার সে সময় পাচ্ছে না। যেহেতু সময় পাচ্ছে না, কারেন্টটা উত্তর বাড়তে থাকবে, এটা আনস্টেবল কন্ডিশন আসবে। এই ক্ষেত্রে আমার এমন করতে হবে, এই ট্রিগারিং অ্যাঙ্গেলটা হয়তো আরো সরাই নিয়ে আসতে হবে, যাতে চার্জ এবং ডিসচার্জ এই সাইকেলটা সমান হয়, যে একবার ফুল চার্জ হয়ে যাবে, একবার ফুল ডিসচার্জ হয়ে যাবে, যেন আনস্টেবল না। সো ট্রিগারিং অ্যাঙ্গেলটা আমাকে আরো সরাই নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে হয়তো চার্জ এবং ফুল চার্জের, ডিসচার্জ এবং ফুল চার্জের এই রেশিওটা সমান থাকবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করেছে যে আর এর ক্ষেত্রে যদি আলফা 60 ডিগ্রি হয় তাহলে এরকম দেখাবে, কিন্তু এই কন্ডিশনটা সম্পূর্ণ আনস্টেবল একটা কন্ডিশন। এটা গ্রাফিক্যালি দেখানো হয়েছে, কিন্তু যদি আমি বাস্তবে করতে যাই এটা আনস্টেবল কন্ডিশন হিসেবে চলে আসবে। ঠিক আছে, এই একই জিনিসের আমি আবারও এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে পারি, কোনো সন্দেহ আছে? আমার যেরকম টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের উপর ভিত্তি করে আমি এভারেজ ভ্যালু ক্যালকুলেট করি। দেখো গ্রাফটা, প্রতিটা গ্রাফই এই যে গ্রাফটা ছিল যখন আলফা মান আলফা প্লাস 30 থেকে 180 পর্যন্ত ছিল, তখন কিন্তু গ্রাফটা কন্টিনিউয়াস। এখানে এসে যখন আলফা প্লাস 30 থেকে এটা আলফা 180 প্লাস আলফা চলে যাচ্ছে, তখন কিন্তু এটা আর কন্টিনিউয়াস থাকবে না, ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। এখান থেকে সেটা আবার ডিসকন্টিনিউয়াস জিরো হয়ে যায়, এই পর্যন্ত সে ডিসকন্টিনিউয়াস। এই জিনিসটাকে তাহলে আমরা গ্রাফিক্যালি আবার সেটা দেখাইতে হবে যে ডিসকন্টিনিউয়াস আছে। এই কথা বলছে যে যখন 30 প্লাস আলফা মাইনাস 150 প্লাস আলফা এই ভ্যালুটা 180 পর্যন্ত যদি যায় তাহলে সে কন্টিনিউয়াস থাকে, কিন্তু যদি 180 বেশি হয়ে যায় সে ডিসকন্টিনিউয়াস হবে। সো 150 প্লাস আলফা গ্রেটার দেন 80 ডিগ্রি, অর্থাৎ আলফা গ্রেটার দেন 30 ডিগ্রি উইল বি ডিসকন্টিনিউয়াস। এই ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস গ্রাফটা পাওয়া যাবে। সো কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস এর বাউন্ডারি হচ্ছে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে হয় সিগন্যালটা কন্টিনিউয়াস হবে, না হলে ডিসকন্টিনিউয়াস সে বাউন্ডারির ভিতরে থাকবে। ওকে, সো এর যদি আমি এভারেজ ভ্যালু ক্যালকুলেট করি 30 প্লাস আলফা থেকে 150 প্লাস আলফা, ধরি এটা কন্টিনিউয়াসের জন্য, সো 1/2 পাই বাই 3, এটা করে সে যা আসে তাই একই জিনিস 3 Vm
এল 2 পাই, এখানে কিন্তু একটা নতুন একটা টার্ম চলে আসছে cos আলফা, নতুন একটা টার্ম চলে আসলো cos আলফা। আগেরটা কিন্তু cos আলফার কোনো ইস্যু ছিল না, কারণ সেটা আনকন্ট্রোল ছিল, সেটা ছিল আনকন্ট্রোলের জন্য ভ্যালুটা কি ছিল 3VML ডিভাইডেড বাই 2 পাই, শুধু 2 পাই। দেখো ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 3VML ডিভাইডেড বাই 2 পাই, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু থেকে চেঞ্জ হচ্ছে না, শুধু চেঞ্জ হচ্ছে অ্যাঙ্গেল। কসের মান কত হতে পারে? সো এই ভ্যালুটা ম্যাক্সিমাম এটাই হতে পারে, অর্থাৎ আনকন্ট্রোলে যেটা পাবো ম্যাক্সিমাম ভ্যালু সেটাই হতে পারে। এখন শুধু আমার হাতে আছে কন্ট্রোলিংটা, আমি কম বেশি করতে পারি এই ভ্যালুটা, ঠিক আছে? সো এই ইকুয়েশনটা একটু মনে রাখবেন। একইভাবে আরএমএস ভ্যালু আমি ক্যালকুলেট করতে পারি, এটা কন্টিনিউয়াস ফাংশনের জন্য। একইভাবে ডিসকন্টিনিউয়াস ফাংশন, যেটা আলফা গ্রেটার দেন 30 ডিগ্রি, আলফা গ্রেটার দেন 30 ডিগ্রিতে এটা 30 প্লাস আলফা থেকে 80 পর্যন্ত, বাকিটুকু 0, ওটাকে ইন্টিগ্রেট করার প্রয়োজন নেই। এই ইন্টিগ্রেশনগুলো কিন্তু পারতে হবে, ঠিক আছে? সো সে সামারাইজ করছে একটা জিনিস আজকে মোটামুটি যেটুকু হয়েছে এটুকু, ঠিক আছে? সো কমন ক্যাথোডের ক্ষেত্রে হচ্ছে ডিভাইস উইথ ম্যাক্সিমাম ভোল্টেজের ফরওয়ার্ড বায়াস থাকবে, কমন অ্যানোডে হচ্ছে ডিভাইস উইথ মিনিমাম ভোল্টেজের সে অন থাকবে। আর যে এই ক্ষেত্রে যে ভোল্টেজটা পাবো আমি আউটপুট এভারেজ ভোল্টেজ, সেটা হয়ে যাবে 3VML ডিভাইডেড বাই 2 পাই ইনটু cos আলফা। এখানে আলফা হচ্ছে আমার ট্রিগারিং অ্যাঙ্গেল, ওকে? আচ্ছা, VAN এর যে মানটা বা ফেজের যে মানটা, এটা 30 প্লাস আলফা থেকে 150 প্লাস আলফা, ওকে? যদি যায় সেটা কন্টিনিউয়াস কোণ থাকবে, না হলে সে কন্টিনিউয়াস থাকবে না। বাউন্ডারিটা হচ্ছে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রিতে। আর যদি পিওর ইন্ডাকটিভ লোড হয়, স্টেবল অপারেশন হবে 90 ডিগ্রির পরে, 90 ডিগ্রির পরে না দিলে পারে, যদি ট্রিগারিং অ্যাঙ্গেলটা তুমি কোনো কারণে 90 থেকে ছোট করে ফেলো, তাহলে তোমার সার্কিটটা আনস্টেবল হয়ে যাবে, সার্কিটের ভোল্টেজ বা কারেন্ট তো বাড়তেই থাকে। এতটুকু যদি বুঝে থাকি তাহলে এই জিনিসটা আমাকে একটু করে দিতে হবে। কি বলছে? খাতা কলমে করো। এখানে কি বলছেন যে ক্যালকুলেট দ্য এভারেজ আউটপুট ভোল্টেজ ফর 3 ফেজ হাফ ওয়েভ আনকন্ট্রোলড রেকটিফায়ার ইফ সাপ্লাই ভোল্টেজ ইজ 440 ভোল্ট। যদি সাপ্লাই ভোল্টেজ 440 ভোল্ট হয় তাহলে আমার এভারেজ ভ্যালু কত? দেখো আবার দেখো, এগুলো লিখতে বলছেন, লিখো। হ্যাঁ, এটা করো, করে কত আনসার কত হয়, এবিসি ডি কোনটা হয় বলো? 3V। সো ভি এভারেজ হচ্ছে আনকন্ট্রোলের জন্য যেটা ছিল ভি নট এভারেজ 3VML ডিভাইডেড বাই 2 পাই। এখানে আলফার কোনো ইস্যু নেই, আলফার কোনো ইস্যু নেই, কারণ এটা হচ্ছে আনকন্ট্রোল, এই জন্য হচ্ছে সাপ্লাই ভোল্টেজ দেয়া আছে। এখন বলো আমাকে কত হবে? লাইন ভোল্টেজ, লাইন টু লাইন VML, এটা বলছি কি লাইনের পিক ভোল্টেজ 220। নো, লাইনের পিক ওখানে ভোল্টেজ দেওয়া 420, এটা হচ্ছে আরএমএস ভ্যালু দেয়া, লাইনের আরএমএস ভ্যালু দেয়া, পিক ভ্যালু দেয়া। আরএমএস ভ্যালুতে যদি যেতে চাও তাহলে কি করতে হবে? আরএমএস থেকে যদি পিক ভ্যালুতে যেতে চাও কি করতে হবে? √3। আরএমএস থেকে পিকের পার্থক্য কত? আরএমএস কে √2 দিয়ে ভাগ করে হচ্ছে পিক কে √2 দিয়ে ভাগ করে হচ্ছে আরএমএস পাই। এটা এখনই ভুলে গেলে চলবে? সো আমার যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাকে আগে আমার আরএমএস ভ্যালুটাকে পিক ভ্যালুতে কনভার্ট করতে হবে, আরএমএস ভ্যালুটাকে পিক ভ্যালুতে কনভার্ট করতে হবে। সো 440 ইনটু √2 কত হয়? ছয়শো 622.25 ভোল্ট, এটা হচ্ছে আমার VML। এর ওভারঅল ভোল্টেজ কত হচ্ছে? 3
এভারেজ ভোল্টেজ কত হচ্ছে তাহলে? দুই পাঁচ, ওই যে আছে দেখো আনসারটা 297.25 ভোল্ট। সো আনসার হচ্ছে আমার এ। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এটা বের করো। ক্যালকুলেট দ্য পালস নাম্বার। আমি তো পালস নাম্বার ক্যালকুলেট করতে পারি যে কতগুলো পালস আসে। ক্যালকুলেট দ্য পালস নাম্বার ইফ সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইজ 2 পাই and output frequency is 2 pi by 3. পালস নাম্বার বের করতে হবে। আমার দেয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, দেয়া আছে আউটপুটের ফ্রিকোয়েন্সিও দেয়া আছে। সাপ্লাই ফ্রিকোয়েন্সি 2 pi, output frequency 2 pi by 3. So identify the number of pulses. পালস বের করার জন্য তোমার সূত্রটা আমি বলে দেই। পি কে পালস দিয়ে রিপ্রেজেন্ট করি টাইম পিরিয়ড অফ আউটপুট ডিভাইডেড বাই টাইম পিরিয়ড অফ ইনপুট। ইনপুট সিগন্যালের টাইম পিরিয়ড কত সেটা বের করতে হবে, আউটপুট সিগন্যালের টাইম পিরিয়ড কত সেটা বের করতে হবে। বের করে ওইটার পালস নাম্বার পাওয়া যাচ্ছে। হ্যাঁ 3 এক্স্যাক্টলি। সো পালস নাম্বার হবে 3। এটা খাতায় খাতায় করে রাখো যাতে পরবর্তীতে না ভুলো। এখানে পালস নাম্বার হবে 3। সো 2 pi divided by 2 pi by 3 এটা করলে 3 আসবে। আমি যদি ফ্রিকোয়েন্সি এভাবে বের করতে পারি ডিরেক্টলি, অথবা আমি আউটপুটের টাইম পিরিয়ড বের করতে পারি, ইনপুটের টাইম পিরিয়ড বের করে ভাগ করলেই পেয়ে যাবো জিনিসটা। ঠিক আছে? টাইম পিরিয়ড অফ আউটপুট ডিভাইডেড বাই টাইম পিরিয়ড অফ ইনপুট একই 3 গুণ, তো এই জন্য ওটা ওই রকমই আসবে। হ্যাঁ গেল। সো 3 হলে ডি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো বলছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট ফর 3 ফেজ হাফ ওয়েভ আনকন্ট্রোলড রেকটিফায়ার if the supply value is 400 volt and resistive load is 5 ohm. ঠিক আছে? এখন 5 ohm এর জন্য বলছে যে এভারেজ কারেন্টের ভ্যালু বের করতে বলছে। এভারেজ কারেন্টের ভ্যালু বের করতে বলছে, যেখানে এটা একইভাবে আনকন্ট্রোলের জন্য if supply voltage is 400 volt, আনকন্ট্রোলের জন্য কারেন্ট বের করতে বলছে। কি উপায় বের করা যাবে? যেহেতু আনকন্ট্রোল কোনো ধরনের আলফার ইস্যু আসবে না, তো সেই হিসেবে তুমি চিন্তা করো। স্যার ভি এভারেজ বাই আর হোল স্যার আই এভারেজ। এক্স্যাক্টলি, দ্যাটস ইট। সো আমার ভি এভারেজ আগে বের করে নিতে হবে। ভি এভারেজ বের করা আগে ভি এভারেজ করো। সো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু আসছে সেই ভোল্টেজটা বের করো। সেই ভোল্টেজকে আমি রেজিস্ট্যান্সের মান দিয়ে দিয়েছি, যদি ভাগ করো এভারেজ ভ্যালু বের করো। সে আগে 2 VML ডিভাইডেড বাই 2 পাই।
না 3 VML সরি কত 400 দেওয়া আছে 400 ভোল্ট দেয়া আছে 400 ভোল্ট কি ভ্যালু দেয়া আছে RMS RMS আর হচ্ছে 5 ওহম আর 5 ওহম তাহলে কারেন্ট আসছে 54.01 54.01 বা 04 সো आंसर হচ্ছে এ ঠিক আছে সো এই সিলি জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে আমি আরো কিছু প্রবলেম দিব আচ্ছা এবার দেখো আসছে আসছে বের করো তাড়াতাড়ি বের করো এরপরে যেটা আছে 3 ফেজ ফুললি কন্ট্রোল রেকটিফায়ার আছে আমার ক্যালকুলেট দ্য এভারেজ ভ্যালু অফ ভোল্টেজ ইফ দ্য সাপ্লাই ভোল্টেজ ইজ 400 ভোল্ট এবং ফায়ারিং অ্যাঙ্গেল ইজ জাস্ট cos আলফা গুণ করব কত হয় দেখি আমার এভারেজ ভোল্টেজ বের করতে বলছেন এখন cos আলফা গুণ করে দিলে দেখো আমার ভোল্টেজ যে আছে 400 ভোল্ট সেই ভোল্টেজ কত বানাই বলছে দেখো এসি 400 ভোল্ট ছিল সেটা ডিসি কত ভোল্ট বানাইছে কত 300 এখানে अगेन 400 হচ্ছে আমার আরএমএস ভ্যালু স্যার 190.98 190.98 cos 45 ডিগ্রি মান কত average value of voltage is 1/2 so 400 into root 2 কত হয় এটা হচ্ছে স্যার 565.69 565.69 তাহলে আমার V এভারেজ কত V এভারেজ হচ্ছে 3 VML divided by 2 pi cos alpha স্যার যে 270 এর সাথে 1/r গুণ করলে তো স্যার পাওয়া যাবে হ্যাঁ cos 270 এর সাথে 1/2 3 into 5 6 5 2 into 5 cos 45 degree মান কত আমরা একটু 1/2 so 1 by root 2 তো করলে কত আসে স্যার 191 না এটা পাওয়ার কথা হতো এই অপশনগুলোর ভিতরে आंसर থাকার কথা full control rectifier 3 VML divided by 2 pi cos alpha মান হচ্ছে 45 ডিগ্রি
আসছে? 190 আশেপাশে আসে, কিন্তু রেজাল্ট হওয়ার কথা কত? মানে যদি দ্বিগুণ করে আমাদের রেজাল্ট দেখবে স্যার 391 পয়েন্ট 81 পয়েন্ট 15। আমাদের এখানে অপশনগুলো এক এক করেই বাড়ছে 82 আমাদের এক্সাক্ট আসে 82.97 আচ্ছা, এই ভ্যালুটা যদি 722 হয়, 762 হয়, কত কথা হয়? 762 দিয়ে গুণ করলে কত হয়? স্যার ওই যে ইয়া বলতে স্যার সেটা ইস্যু আছে এখানে, হয়তো ইসের ইয়েগুলো ভুল থাকতে পারে, এটা দেখবো আগামী ক্লাসে দেখবো। কিন্তু এটা তো এরকম হবে না, ডিরেক্টলি আনসারের তোমার এখানে থাকার কথা, আনসার থাকবে না, রুলস তো এটাই। ভি এভারেজ রুল 3 বি এম 2 পাই বাই এখানে কজ আলফা যেটা আছে সেটা। ঠিক আছে, আগামী ক্লাসে আমি আরও কয়েকটা ম্যাথমেটিক্স আনার চেষ্টা করবো, এনে সেগুলো একটু প্র্যাকটিস করবা। আর আগামী ক্লাসটাই হবে হচ্ছে রেকটিফায়ার বা ফুল একদম কন্ট্রোল রেকটিফায়ার, 3 ফেজ কন্ট্রোল রেকটিফায়ারের জন্য শেষ ক্লাস, এবং রেকটিফায়ারের শেষ ক্লাস, আর রেকটিফায়ার পড়াবো না।